ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। গতকাল রাতে আমি একটা ভিডিও দেখেছি। তো গতকাল রাতে বলতে গতকাল একটা ভিডিও দেখেছি, সেটা হচ্ছে সুদেবী। এই সুদেবী নিয়ে যে কথাগুলো বলেছে ও, সুদেবী সুদেবী সুদেবী, হাসবো না কানবো ঠিক বুঝতে পারছি না। তার কারণ কি বলতো, বাচ্চাদের ললিপপ দেওয়া হয় না, বাচ্চাদের ললিপপ দেওয়া হয়েছে, ঠিক ললিপপের মতনই কিন্তু ব্যাপারটা হয়ে গেছে। মানে কেউ খারাপ পাচ্ছে এবং কোনো মানুষ সেই খারাপটা সহ্য করতে পারছে না বলে যা ইচ্ছে তাই বলা হয়ে গেল। যে ভালো কথা, আসলে কি সুদেবীর নাম কি সুদেবী? তা তো নয়। সুদেবীর নাম হচ্ছে, তোমরা সবাই জানো। এবার ব্যাপারটা হলো, সুদেবী কারা কারা কটাক্ষ করে ডাকে। আমার মনে হয় না সুদেবী কটাক্ষ করে ডাকার কোনো কথা, আমার তো মনে হয় না। কটাক্ষ করে মানুষের ঘোড়া ডাকবে, মাতাল ডাকবে, বরবেচুনি ডাকবে, এগুলো ডাকবে। সুদেবী কেউ কটাক্ষ করে ডাকবে? তাহলে ধরে নিতে হবে যে সুদেবী যারা ডাকছে তাকে ও রেসপেক্ট দিয়েই ডাকছে, এবং কন্ট্রোভার্সি করতে বসেছে যখন কন্ট্রোভার্সি করছে। এবং সুদেবী সম্ভবত, আমি বলি, তারপরে হচ্ছে আর কে বলে, রুনাদি সম্ভবত বলে, সুদেবী মাঝে মাঝে বলে রুনাদি হয়তো, আর হচ্ছে আমি সুদেবী বলি। আর অতটা খেয়াল করতে পারছি না কে কে সুদেবী বলে, হয়তো রিম্পার হয়তো সুদেবী বলে। তবে যখনই সুদেবী বলে আমরা কেউ কথা বলি, তার মানে এটা ধরে নিতে হবে তাকে আমি নোংরা কথা ডাকছি না, এবং তাকে যথাযথ সম্মান দিয়েই কিন্তু তার কন্ট্রোভার্সিটাকে আমি মেনে নিতে পারছি না বলে তার যুক্তিটাকে আমি খণ্ডন করছি, তাই না? যদি আমার কটাক্ষই করা হতো, তাকে যদি নোংরা কথাই বলা হতো, তাহলে সুদেবী বলে আমরা এত সম্বোধন করতাম না। তাহলে এই বোতলরানি বলতাম, তারপরে মাতাল বলতাম, তারপরে হচ্ছে বর বেচুনি বলতাম। কিন্তু আমি তো সম্ভবত সেই কথাটা বলি না, আমি তো এত বাজে কথা বলি না। আমি কি করি, আমি সম্মান দিয়েই কথা বলি, এবং বলি, সুদেবী বলি, এই ধরনের। তারপরেও যাদের মনে হয়েছে যে এই সুদেবীটাও তাকে কটাক্ষ করে ডাকা হয়, তাদের মাথায় কি আছে আমি বলতে পারবো না। চিন্তা ভাবনা একটু অন্যরকম করতে হবে। কারণ সুদেবী যখন ডাকছে, সুয়ের সাথে যখন দেবীটা বসাচ্ছে, তার মানে সে যেই মানুষটা সুদেবী বলছে, তাহলে সেই মানুষটা কটাক্ষ করে সুদেবী বলছে না, সেই মানুষটা তাকে সম্মান দিয়ে কথা বলছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, তার নাম সুদেবী নয়। যে সুদেবী রাধিকার অষ্টম সখীর কথা বলা হয়েছে, সে যে অরিজিনালি মানে সুদেবী, তার নাম সুদেবী, কিন্তু আমরা সেই সুদেবীকে, আমরা ওর নামকে শর্ট ফর্মে সু বলেছি, তার সাথে সু বললে পরে কেমন লাগছে, চলো সুদেবী বলে ফেলেছি, হয়ে গেল। এবার তাতে যদি ওর মনে হয় যে আমরা রেসপেক্ট করছি, তাতে আমার কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। কেন আমি তাকে অসম্মান করতে চাইনি, আমি তার কথাটা পছন্দ করি না, আমি তার কন্ট্রোভার্সিটা পছন্দ করছি না, বা তার কন্ট্রোভার্সি বা ওয়ে অফ টকিংটা আমার পছন্দ হচ্ছে না, আমি সেই হিসেবে ওকে সুদেবী বলে ডাকছি, এবং সুদেবী বলে সম্মান দিয়ে তার কন্ট্রোভার্সিটাকে আমি আমার যুক্তিতে খণ্ডন করছি, তাই না? তো এটা বুঝতে হবে যে সুদেবীটা কেউ কটাক্ষ করে ডাকছে না। কটাক্ষ করে যদি ডাকতো, তাই অন্য ভাষায় ডাকতো, তাই না? এবার বাই দা ওয়ে, তো একটা কথা বলি, তো ওই যে অষ্টম সখী, রাধিকার অষ্টম সখীর কথা বলেছে, তা আমি যেখানে ও যে এতটা খুশি হয়ে গেল, দেখেছো অষ্টম সখী, আমি এই যে বললো, তাহলে আমার মানে সাদা মনে কাদা নেই। তাহলে এই অষ্টম সখীটা তো ও, তাহলে রাধিকাটাকে, রাধিকার অষ্টম সখী, তাহলে রাধিকাটাকে, আমাদের ওয়াইটি জোনে যদি অষ্টম সখী ও হয়ে থাকে, তাহলে আরও সখী রয়েছে, তাহলে রাধিকাটাকে, তাহলে কি রাধিকাটা ম্যান্ডি? রাধিকাটা ম্যান্ডি? মাই গড! আমি বলি কি, এই চিন্তাভাবনাও নিয়ে এসো না তোমাদের মনের মধ্যে, এই চিন্তাভাবনাটাও এনো না। যদি রাধিকার সাথে তুমি ম্যান্ডিকে তুলনা করে থাকো, রাধিকার অষ্টম সখী আমি, মানে রাধিকার সখী যেহেতু আমি সুদেবী, তাহলে অষ্টম সখীর মধ্যে আমি এক সখী, তাহলে রাধিকা ম্যান্ডি। যদি এটা সত্যি সত্যি এই মনোভাবনা তোমাদের মধ্যে তোমরা পোষণ করে থাকো, তাহলে প্লিজ এটা করো না। কেন আমাদের ঠাকুরের সাথে ছেড়খানি আমার একদম পছন্দ নয়, ভগবানের সাথে, ভগবানকে নিয়ে খেলা একদমই পছন্দ নয়। আর রাধিকা মানে নামটা পর্যন্ত অসম্মানিত হচ্ছে, নামটা পর্যন্ত অসম্মানিত হচ্ছে। আর ম্যান্ডি যদি সত্যি সত্যি রাধিকার সাথে তোমরা তুলনা করে থাকো ম্যান্ডিকে, তাহলে আমার মনে হয় এই কলিযুগে তো এমনিতেও ঠাকুর পাওয়া খুব দুষ্কর, নেই বললেই চলে। তো যাও আছে রাধারানী আমাদের, তাও আমাদেরকে ছেড়ে চলে যাবে, তো আমি সেটা কোনোদিনও চাই না। আমি ভীষণ পরিমাণে ধার্মিক একটা মানুষ। যাই হোক, বাদ দিলাম। খুব খারাপ লাগলো যে রাধিকার অষ্টম সখী এটা ঠিক আছে, কিন্তু রাধিকা ম্যান্ডির সাথে তুলনা করা হয়েছে আমার মনে হচ্ছে। যাই হোক, বাদ দিলাম। তো আমি আগেও বলেছিলাম, আমি একটা কথা আজকেও বলবো, যদি কন্ট্রোভার্সি খুঁজে পাওয়া যায় তাহলে কন্ট্রোভার্সি করো, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমরা কেন বলতে বসেছি বলো তো, কারণ ম্যান্ডির চ্যানেল, মারিয়ার চ্যানেলে আমি কন্ট্রোভার্সি সেই পরিমাণে ছুড়ে দেখতে পাচ্ছি না। ন্যাকামো প্রত্যেকটা ব্লগার করে থাকে, ম্যান্ডি তো প্রচুর পরিমাণে ন্যাকা করেছে, নেকু ম্যান্ডি তো এমনি নাম হয়নি, প্রচুর ন্যাকামি করেছে। তো এতটাও পর্যন্ত ম্যান্ডি এতটাও ন্যাকামি করে
মানে এতটা ম্যান্ডিকে ছিঁড়ে খাওয়া হয়নি যতটা ছিঁড়ে খাওয়া মারিয়াকে হচ্ছে। তার কারণ ওই একটাই, দালালি করতে হবে। তো তাই আমরা সেই পরিমাণে কন্ট্রোভার্সি মারিয়া চ্যানেলে দেখতে পাচ্ছি না, এবং আমি চাইও না এই মুহূর্তে মারিয়াকে নিয়ে কোনো রকম কন্ট্রোভার্সি করতে, কোনো রকম মারিয়াকে নিয়ে একটু ছেড়খানি করতে বা ওর মেন্টালি কোনো প্রেশার ক্রিয়েট করতে। আমার মনে হয় এটা এই মুহূর্তে ঠিক হবে না। কিন্তু কে বুঝবে বলে তো, বোঝার লোক তো নেই। যে দালালি করতে করতে যার পিঠটা দেওয়ালে ঠেকে গেছে, যে এটাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আমি মারিয়াকে শেষ করেই ছাড়বো, আমি যখন ডিল হাতে নিয়েছি যে মারিয়া চ্যানেলটা আমি শেষ করবো, মারিয়ার উপর প্রেশার ক্রিয়েট করব এবং ও শারীরিক অসুস্থতা আমি আর বাড়াবো, তার মানে আমি বাড়াবো, এই একটা চিন্তাভাবনা যে নিয়ে বসেছে তাকে বলে তো লাভ নেই। দীর্ঘদিন মারিয়া চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ, মারিয়া এমন কিছু দিচ্ছে যেটাতে খুব সামাজিকভাবে মানে খারাপ বার্তা প্রদান হচ্ছে। আমরা কন্ট্রোভার্সি তো সেই জায়গাটাতে করব যেই জায়গাটাতে আমাদের সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে তারা নিজেকে প্রতিষ্ঠাপিত করতে পারছে না, ভুল বার্তা সমাজে ছড়াচ্ছে, আমরা তো তাকে নিয়ে কন্ট্রোভার্সি করব। যেখানে আমরা কন্ট্রোভার্সি খুঁজে পাবো সেখানে তো আমরা কন্ট্রোভার্সি করবো। কিন্তু মারিয়ার চ্যানেলে কি সত্যি সত্যি তোমরা দেখতে পাচ্ছ যে মারিয়া চ্যানেলে মারিয়া খুব খারাপ বার্তা তার প্রদান করছে? যেমন ওর চ্যানেলে আমরা দেখতে পাচ্ছিলাম মদের বোতল খাওয়া, টল্লি হওয়া, এগুলো সব দেখতে পাচ্ছিলাম। আচ্ছা, ও যদি বিয়ের 12 বছর পরে ওর বরের সাথে ঢুলুঢুলু করে ওই গায়ের উপরে গা উঠিয়ে দিয়ে একদম একটা ইন্টিমেট সম্পর্ক যেরকম হয় ওরকম করে দিয়েও যদি রিলস আপলোড করতে পারে, ওরকম ন্যাকা মেনাকা ভিডিও আপলোড করতে পারে, তাহলে এর তো মাত্র 7-8 মাস হয়েছে বিয়ে হয়েছে, তাহলে এ কেন পারবে না? ওর সাথে কি মারিয়ার তুলনা হয়? মারিয়ার বয়স আর ওর বয়স কি এক? বিয়ের প্রথম বছর যেরকম মাখো মাখো ব্যাপারটা থাকে সেরকম তো বিয়ের 12 বছর পরে থাকতে পারে না। যদি থেকে থাকে তাহলে তো কপালের ব্যাপার, ভাগ্যের ব্যাপার যদি থেকে থাকে। কিন্তু এটাকে সত্যি সত্যি মানায়? 1 বছর বিয়ের পরে যে মাখো মাখো ব্যাপারটা, সেই ব্যাপারটা কি সত্যি সত্যি 12 বছর পরে করলে পরে একটু ন্যাকা ন্যাকা মনে হয় না? তাহলে এই ন্যাকা শুধু তো ও করছে না, শুধু তো মারিয়া করছে না, এই ন্যাকামি তো শুও করছে, এই ন্যাকামি তো ম্যান্ডিও করছে, এই ন্যাকামি তো অন্য ব্লগাররাও করছে। ন্যাকা মানেই ব্লগার, ন্যাকামি ছাড়া তো ব্লগার হয় না। ন্যাকামি করবে বলেই তো ব্লগারদের সবাই দেখতে যাবে, কারণ যেই সব মানুষগুলো ন্যাকামি বাড়িতে করতে পারে না তারাই কিন্তু ওদের দেখে আঁশ মেটে, তাই না? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি না যেই পরিমাণে ন্যাকা শু তুলে ধরছে মারিয়া চ্যানেল থেকে, আমি তো দেখতে পাচ্ছি না সেই পরিমাণে ন্যাকা। ওর কথা হলো যে ফল কেটে দিয়ে চলে গেল, এটা তো মানুষের ক্ষতি করছে আরও, কারণ ফল দীর্ঘ সময় খোলা থাকলে, কাটা থাকলে নাকি ব্যাকটেরিয়া হয়। আমরা সবাই জানি যে কাটা ফল খেতে হয় না, কিন্তু কতক্ষণ অবধি? 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে কি না? কিন্তু ব্যাকটেরিয়া তখনই জন্মাবে যখন 4-5 ঘন্টা হয়ে যাবে। ফল কেটে রাখার মধ্যে 4-5 ঘন্টা হয়ে যাবে বা 7-8 ঘন্টা হয়ে যাবে, তার মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া হবে এবং সেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। সেই জন্য আমরা কাটা ফল কিন্তু খাই না। তাহলে এটা ধরে নিতে হবে যে মারিয়ার হাজবেন্ড ওকে ফলটা কেটে দিয়ে যাচ্ছে, তার কারণ মারিয়া কিছুক্ষণের মধ্যে উঠে খাওয়া দাওয়া করে ফলটা খাবে, তাই না? সেই কারণে কেটে দিয়ে যাচ্ছে। এটার মধ্যে আমি কোনো খারাপ কিছু দেখতে পাচ্ছি না। কেটে যদি ঢেকে রেখে চলে যায় আমার মনে হয় না এর মধ্যে খারাপ কিছু রয়েছে। সেখানেও ও খারাপ খুঁজে পাচ্ছে, সেখানেও মারিয়ার হেলথ নিয়ে চিন্তা করছে। আচ্ছা, মারিয়ার হেলথ নিয়ে যে চিন্তা করে, সে মারিয়াকে দিনের পর দিন এরকম করে কটাক্ষ করতে পারে, ওকে দিনের পর দিন কন্ট্রোভার্সি করতে পারে, যেখানে কন্ট্রোভার্সি ছোঁয়া পর্যন্ত মারিয়া দিচ্ছে না। ওর ব্যাপার হলো মারিয়ার পরিবারের লোক এখন শ্বশুর বাড়ির লোকের সাথে কোনো সম্পর্ক, মানে খারাপ সম্পর্ক নেই। তার মানে বোঝাতে চাইছে যে পারিবারিক ব্যাপার যখন ও বলেছে, তাহলে ওর বাপের বাড়ির সম্পর্কের সাথে ওর বাপের বাড়ির লোকের সাথে সম্পর্ক খারাপ হতেই পারে। বাপের বাড়ির লোকের সাথে সম্পর্ক খারাপ, বাপের বাড়ির লোক মেনে নিচ্ছে না, হিন্দু মুসলিম বলে সমস্যা ক্রিয়েট করছে, পরিবারের লোক ক্রিয়েট করছে, পারিপার্শ্বিক ব্যাপারে ক্রিয়েট করছে, হতেই পারে। তাহলে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়েও আমাদের মাথা ঘামাতে হবে। কারণ মারিয়া তো এই ব্যাপারটা আমাদের সোশ্যাল মিডিয়াতে এসে তুলে ধরেনি, মারিয়া তো এসে বলেনি যে আমাকে নিয়ে অমুক করেছে, আমাকে নিয়ে অমুক করেছে। যখনই এটা নিয়ে আলোচনা হবে, যখনই বলবে, তখন আমরা নিয়ে আলোচনা করবো, তাই না? আচ্ছা, এবার আসি প্রেগনেন্সি ব্যাপারটা। যে ও বলছে যারা আইভিএফ করে তারাই নাকি এরকম বেড রেস্টে থাকতে পারে, বেড রেস্টে থাকে, চলাফেরা করা বারণ রয়েছে। আর যারা নাকি নর্মাল কনসিভ করে তারা নাকি এরকম করতে পারে না, এরকম ন্যাকা ব্যাপার হতে পারে না। আমি বলি কি, একটু জ্ঞান অর্জন করে আসো। প্রতিটা ক্ষেত্রে, আইভিএফ ক্ষেত্রে তো স্পেশাল, এবং যারা নর্মাল ক্যারি করছেন, যারা নর্মাল ভাবে যারা ডেলিভারি করবে, নর্মালভাবে যাদের কোনো সমস্যা হচ্ছে না, এমনি কনসিভ করে গেছে, তাদেরও সেম কেস হয়। ব্যতিক্রম 1-2 জন থাকে, কিন্তু বেশিরভাগের ক্ষেত্রেই প্রথম 3 মাস কারোরই কোনো কিছু করতে ইচ্ছে করে না। প্রথম 3 মাস শারীরিক অসুস্থতা তুমুল থাকে। কেউ তো বমি করতে হেদে মরে। সারাদিন একটা আলিস্যি ভাব থাকে, উঠতে ইচ্ছা করে না, করতে ইচ্ছা করে না, খেতে ইচ্ছা করে না, প্যাম্পার করবে আমাকে এটা ইচ্ছা করে, কোনো সময় কাঁদতে ইচ্ছা করে, কোনো সময় হাসতে ইচ্ছা করে, কোনো সময় মাথা তুলে বসতে ইচ্ছা করে, আবার কোনো সময় শুয়ে থাকতে ইচ্ছা করে। আমি 2 বাচ্চা কনসিভ করেছি এবং 2 বাচ্চার জন্ম দিয়েছি। আমার প্রথম সন্তানের ক্ষেত্রে আমার বিন্দু মাত্র সমস্যা হয়নি। হ্যাঁ, মাঝে 1-2 বার বমি হয়েছে, সেরকম পরিমাণে সমস্যা নেই, শুধুমাত্র খাওয়া বাদ দিয়ে। কোনো খাবার আমি খেতে পারতাম না, কোনো খাবার না। আমি আমার মেয়েকে জন্ম দিয়েছি সম্পূর্ণ বাসি ভাত খেয়ে।
তোমরা জানি না কারা কারা বিশ্বাস করবে, আমি কোনো ফল খেতে পারিনি পুরো 8 মাসের মতন। আমি কোনো খাবার খেতে পারিনি, কোনো ডিম খেতে পারিনি, কোনো মাছ মাংসের গন্ধ সহ্য করতে পারিনি, শুধুমাত্র বাসি ভাত যেটা আমি খেয়েছি। প্রতিদিন পান্তা, প্রতিদিন পান্তা। মানে আগের দিন ভাত করে রাখতো, সেই ভাতটা পরের দিনে আগের দিন জল দিয়ে রেখে সেই জল পরের দিনে ওটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে ওই পান্তাটা শুধু একবেলা খেতে পারতাম, আর কিচ্ছু খেতে পারতাম না, এরকম চলেছে। কিন্তু দ্বিতীয়বার ক্ষেত্রে তো আমি বিস্তার থেকে করতে পারিনি। প্রথম থেকে শেষ অবধি পুরো 9 মাস 10 দিনের জার্নি, পুরো এই যে জার্নিটা বেডে শুয়ে শুয়ে কেটেছে। তখন লকডাউন পিরিয়ড ছিল এবং সেখানে সমস্যাও ছিল না, কাজের তো কোনো চাপ ছিল না, সেই কারণে পুরো বেড রেস্টের উপরে গেছে, পুরো বেড রেস্টের উপরে। এক পা আমাকে নিচে নামাতে না করছে, শুরু থেকে শেষ অবধি, প্রথম মাস থেকে লাস্ট মাস অবধি কোনোভাবেই আমাকে নিচে নামতে না করেছে। আমি এতটাই আমার সেন্সিটিভ ছিল ব্যাপারটা, এতটাই আমার ক্রিটিক্যাল ছিল ব্যাপারটা যে নামা যাবে না, বেডে নামা যাবে না, বাথরুম পর্যন্ত তোমাকে ঠিকঠাক করে করা যাবে না, বাথরুম পর্যন্ত তুমি যাবে খুব ধীরে স্থিরে আসতে। আর খেতে তো বিন্দুমাত্র ইচ্ছে নেই, কোনো কিছু খাওয়ার নেই, বমি, মাথা ব্যথা, ঘুম নেই, ঘুম চলে গেছে, কোনো সময় ঘুমোতে ইচ্ছে করছে, এগুলো হয়, প্রত্যেকটা মানুষের মধ্যে হয়। তাহলে ও কিভাবে বললো যারা IVF করে তাদেরই এটা হয়, অন্য মানুষের হয় না? মানে এটাকে একটু বললাম না, একটু জ্ঞান অর্জন করে দেখো যে কার কি সমস্যা হয়, তারপরে না হলে এখানে বুক নিবাজে করতে এসো। এগুলো প্রত্যেকটা মানুষের মেয়েদের ক্ষেত্রে হয়। তা এটা নিয়ে এত কন্ট্রোভার্সি করার তো কিছু নেই। ওর যদি এই সমস্যাটা হচ্ছে তাহলে ওর হচ্ছে, কারণ এই সময় কিছু করতে ইচ্ছা করে না, নিজে ওর বর ফলটা কেটে দিয়ে যাচ্ছে, তো সেটাও নিয়ে সমস্যা যে ওর বর ওর জন্য করছে, ওর বর কেটে দিয়ে যাচ্ছে তার কারণ ওর নিজের জন্য কিছু করতে যাচ্ছে না। কখন মুড ভালো হবে আমরা জানি না, তো এই সময় আমার মুড কখন ভালো হবে। যেমন যদি আমার মুডটা ভালো হয়, আমার হাজব্যান্ড যদি বলে রান্না করে দাও, আমি রান্না করে দেবো, কিন্তু আমার পরক্ষণেই মুড খারাপ হয়ে যাবে, আমার পরক্ষণে মনটা খারাপ হয়ে যাবে, পরক্ষণে আমার কিছু করতে ইচ্ছে করবে না। এগুলো আমাদের মধ্যে হবে, এগুলো আমাদের মধ্যে হয়ে থাকে। তো এটা বড্ড ন্যাচারাল একটা ব্যাপার। তা ওর মধ্যে যেগুলো আমি লক্ষ্য করতে পারছি, যদি এটা সত্যি ও, আমার তো মনে হচ্ছে ও করেছে আর কি, ও কনসিভ করেছে, এই জন্য এই সমস্যাগুলো ওর মধ্যে হচ্ছে। তো এটাকে নিয়ে আমি মনে করি না কোনো কন্ট্রোভার্সি করার কিছু রয়েছে, এটাকে নিয়ে সমালোচনা করার মতন তো কিছু দেখতে পাচ্ছি না। ওর সমস্যা হচ্ছে, করছে না, ওর ইচ্ছে করছে না ও কেটে খাবে, আরে পম জানে যে ও কেটে খাবে না, কারণ ওর এখন ইচ্ছে করছে না, তাই আমি কেটে দিয়ে যাচ্ছি। মানে যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে এত মিল দেখতে পাচ্ছ, মহব্বত দেখতে পাচ্ছ, স্বামী স্ত্রী মানে একজন অপরকে এত বেশি হেল্প করছে, সেটা আর সহ্য হচ্ছে না, তাই না? মানে কন্ট্রোভার্সি যেখানে নেও সেখানে ক্ষুদ্রে কন্ট্রোভার্সি বের করতে হবে, সেখানে ক্ষুদ্রে কন্ট্রোভার্সি বের করে সেখান থেকে কন্ট্রোভার্সি করে এবং তারপরেও তাকে মেন্টাল প্রেশার ক্রিয়েট করতে হবে। সত্যি আমি ভাবতেও আমার ভাবতেও অবাক লাগে যে তুমি একজন নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং সচেতন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু তুমি যে কন্ট্রোভার্সি করছো মারিয়াকে নিয়ে, সেই কন্ট্রোভার্সিটা সত্যি মানা যাচ্ছে না, নেওয়া যাচ্ছে না, কারণ ওখানে আমরা কন্ট্রোভার্সি কিছু দেখছি না। কন্ট্রোভার্সি যদি করতেই হতো তাহলে ম্যান্ডিকে নিয়ে কন্ট্রোভার্সি করতে, ম্যান্ডি তো প্রচুর ন্যাকামো করে যাচ্ছে, প্রচুর ন্যাকামো এখনো অবধি করে যাচ্ছে। ম্যান্ডিকে নিয়ে কি কন্ট্রোভার্সি এখন করা যাচ্ছে না? যাচ্ছে তো, কিন্তু ম্যান্ডিকে তুমি ছেড়ে দিয়েছো কেন? ম্যান্ডি দালাল হয়ে বসে রয়েছে, ম্যান্ডিতে তোমাকে দালালি দিচ্ছে, ম্যান্ডিতে তোমাকে চুপ থাকার জন্য তোমার মুখে গুজে রেখেছে, তাই না? সেটা ম্যান্ডিকে নিয়ে করবে না, অথচ যেখানে কন্ট্রোভার্সি পাওয়া যাচ্ছে না সেখানে শুনতে চলে গিয়ে সেখানে কন্ট্রোভার্সি খুকড়ে বের করে কন্ট্রোভার্সি করবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমার স্বভাবে দাঁড়িয়ে গেছে এখন তোমাকে সত্যি তোমাকে সেন্সিবল কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আমার মনে হচ্ছে না। যাই হোক, ও মারিয়া কদিন পরে এটা আমাদের গুড নিউজ দেবে। সেটা কি? ও বলছে যে জমি কেনার ব্যাপারে। আমি বলেছি, মারিয়া বলেছে যে আমি একটা ভালো খবর দেবো তোমাদেরকে এবং তারপরে আমাদের ব্যবসাটা অনেক বড় হবে। ব্যবসাটা যখন অনেক বড় হবে বলেছে, সেই জায়গায় গিয়ে খবরটা দেবো এবং ব্যবসাটা অনেক বড় হবে। আমার মনে হচ্ছে জমি সংক্রান্ত কোনো ব্যাপার না, আমার মনে হচ্ছে দোকান সংক্রান্ত কোনো ব্যাপার। দোকানের কিছু ও ইমপ্রুভমেন্ট করতে চলেছে বা কিছু অ্যাড করতে চলেছে, দোকানের কোনো কিছু অ্যাড করতে চলেছে আমার মনে হচ্ছে। আমি জানি না মারিয়া যাই করে থাকুক, ও ভালো থাক, ওরা দুজনে মিলে ইনকাম করছে, সেটাতে ইনকাম করুক। ওরা যখন কন্ট্রোভার্সি দিবে তখন তো কন্ট্রোভার্সি করবো, কিন্তু যেখানে কন্ট্রোভার্সি দেওয়া নেই সেখানে গিয়ে যদি আমরা কন্ট্রোভার্সি করি, তার মনে করতে হবে ওই চ্যানেলটাকে আমি শেষ করতে চাচ্ছি, ওই চ্যানেলটাকে আমরা নষ্ট করতে চাচ্ছি। বুঝতে পেরেছি? যেটা আমরা শুয়ের মধ্যে লক্ষ্য করতে পারছি। তো চলো, এইটুকু ওর ভিডিও দেখে তো আর কিছু বলার নেই। ও শাশুড়ির কথা একটা কথা বলে রাখলো। ও আমার না খুব খারাপ লাগে বলতে, যে আমি এই ধরনের কথা বলতে আমার ভীষণ খারাপ লাগে যে ও শাশুড়ির কথা কিভাবে বলে, যেখানে ও নিজে শ্বশুর শাশুড়িকে কোনোদিনও সেবা শুশ্রূষা করেনি। ওর কথা হিসাবে মারিয়া যদি সত্যি শ্বশুর শাশুড়ির সম্পর্কে ভালো বা ওদের সাথে সম্পর্কটা ভালো হয়ে থাকে মারিয়ার, তাহলে কেন এই মুহূর্তে শ্বশুর শাশুড়ি আসছে না বা শ্বশুর শাশুড়ির কাছে যাচ্ছে না? তবে প্রথম 3 মাস কোথাও কিছু করতে ইচ্ছা করে না। ও যদি শ্বশুর বাড়িতে গিয়ে থাকে, ওকে এক ঘটি জল হলেও কিন্তু নিয়ে খেতে হবে, এটা বাস্তব কথা।
এটা বাস্তব কথা। আমরা যারা মনে করি যে না শ্বশুরবাড়িতে গেলে পরে আমাদের একটু কাজ করে খেতে হবে, এটা যারা মনে করি তারা কিন্তু কোনোদিনও ওই বাড়িতে গিয়ে বসে ওই বাড়িতে গিয়ে পায়ের উপর পা তুলে খেতে পারবো না। আমাদের এক গ্লাস জল হলেও কিন্তু ভরে খেতে হবে, যেটা আমরা মনে করি। আর যদি তোর মতন হয়ে থাকে তাহলে তো কিছু করার দরকার নেই, তার শাশুড়িকে খাটি খাবি, তাই না? যাই হোক, মারিয়া ওই বাড়িতে যাচ্ছে না, তার কারণ এখন এই মুহূর্তে মারিয়া শারীরিক অসুস্থতার মধ্যে ও রয়েছে, এবং যখনই এই অসুস্থতা ওভারকাম করে যাবে ও, তখন ও শ্বশুরশাশুড়ির কাছে যাবে। এবং শ্বশুরশাশুড়ি তো সবসময়ের জন্য আসতে পারবে না, বাড়ি জমি জমা ওর বড় ছেলে মেয়ে সবাই ওর কাছে থাকে, ওনাদের কাছে থাকে। তা ওনাদেরকে ফেলে ওনারাও এখানে এসে ওকে সেবা শুশ্রূষা করতে পারবে না, এটা বড্ড ন্যাচারাল একটা ব্যাপার, তাই না? আর ওখানে গিয়ে থাকতে গেলে পরে মারিয়াকে কিছু করে খেতে হবে, কিন্তু মারিয়ার এই পজিশনে এখন নেই যে ওই বাড়িতে গিয়ে কিছু করে খাবে। থাকলো ভালোবাসার কথা, ভালোবাসা থাকলে আসা যাওয়ার কথা। তাহলে আমি একটা কথা বলি, ও যে বললো ভালোবাসা থাকলে শ্বশুর শাশুড়ি আসা যাওয়া করতে পারে, তাহলে কি ও আমি ধরে নিতে পারি যে ওর মধ্যে, ও শ্বশুর শাশুড়ির মধ্যে কোনো ভালোবাসা নেই? দেখো, দূরে থাকা কাছে থাকা একই ব্যাপার। যদি ভালোবাসার সম্পর্ক থাকে তাহলে কাছে থাকলে পরে তো আমার মাখো ব্যাপার থাকবে, এবং দূরে থাকলেও কিন্তু ভালোবাসা থাকবে, আসা যাওয়া যখন করবো তখন ওটা মাখো ব্যাপার হবে। কিন্তু এখানে মারিয়ার তো তাও দূরে রয়েছে, কিন্তু ওর তো কাছে রয়েছে। ওর মধ্যে তো তোমরা লক্ষ্য করতে পারছো সেই মাখো ব্যাপারটা, ওর মধ্যে লক্ষ্য করতে পারছো যে ও এই যে শ্বশুর শাশুড়ি সেবা করছে, শ্বশুর শাশুড়িকে নিয়ে খুব ভালো আছে, শ্বশুর শাশুড়ি সব কিছু করছে, এগুলো কি তুমি ওর মধ্যে লক্ষ্য করতে পারছো? আমি তো কোনোদিন লক্ষ্য করতে পারিনি। আমি তো সেই পরিমাণে মাখো ব্যাপার লক্ষ্য করতে পারিনি। যে নিজের জীবনে শ্বশুর শাশুড়িকে নিয়ে স্যাটিসফ্যাকশন রাখতে পারে না, যে নিজেই কোনোদিন শ্বশুর শাশুড়ির সেবা করেনি, সে কীভাবে শ্বশুর শাশুড়িকে নিয়ে কথা বলে আমি জানি না বাবা। সত্যি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, মানে আমাদের কন্ট্রোভার্সির জন্য আমি একটা জিনিস দেখেছি, যারা যে জিনিসটা করতে পারে না সেই জিনিসটা নিয়ে বড় বাহবা সেটা সেই জিনিসটা নিয়ে বড় কথা বলেই এবং লেকচার মারতে বসে। সত্যি ওর মধ্যে শ্বশুরশাশুড়ির মধ্যে কোনো ভালোবাসা পিড়ি তোমরা দেখতে পাওনি, কিন্তু অথচ সে কিন্তু আমার মারিয়া শ্বশুরশাশুড়িকে নিয়ে কথা বলতে বসেছে। হাস্যকর ব্যাপার না? অবশ্যই হাস্যকর ব্যাপার। বলি কি, বোনরা যে ললিপপটা দিয়েছে সেই ললিপপটা নিয়ে চুপ করে বসে থাকো, মুখে চুষে থাকো, এবং এই খুশিতেই থাকো যে তুমি অষ্টম সখী। বুঝতে পেরেছো? যাই হোক, ভালো রাখো, সবাই ভালো থাকো, এখানে রাখলাম।